আজকে আমরা কথা বলবো ভোগ ওয়েব সিরিজ নিয়ে। ভোগ ওয়েব সিরিজটা না মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গল্পটা ইটসেলফ এমনভাবে লেখা যে আপনি যখন শুনবেন বা পড়বেন হোয়াট এভার, তো ওটা আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু আপনি সিনটাকে ভিজুয়ালাইজ করছেন যে আচ্ছা এরকম হচ্ছে, অতীনের এদের ডামড়ি এটা করছে, হোয়াট এভার যাই হোক, মানে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। কিন্তু কালকে রাত্রিরে যখন আমি শোটা দেখলাম 1 সেকেন্ডের জন্য আমার ভয় লাগেনি। অন দ্য কন্ট্রারি, যখন আমি গল্পটা শুনেছি, মানে রাত্রেবেলায় আমি গল্পটা শোনা অ্যাভয়েডই করি। ডেফিনেটলি সেটা প্রেজেন্টেশন সানডে সাসপেন্সে মারাত্মক ছিল। এবার গল্পটাকে যখন স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে তখন সেটা আরও অ্যাম্পলিফাই হওয়া উচিত। অ্যাম্পলিফাই তো হয়েছে ছাতার মাথা, কি হয়েছে সেই নিয়েই কথা বলবো। ভোগ তো একটু সাইকোলজিক্যাল গোচ্ছের ব্যাপার আছে। সাইকোলজিক্যাল হরর থেকে মনে পড়লো, সাইকোলজিক্যাল হরর নিয়ে আমি একটা ছোট্ট চেষ্টা করেছি। ডোন্ট নাম্বার 6 একটা শর্ট ফিল্ম আমি বানিয়েছি, আমি নয় মানে রাদার আমরা বানিয়েছি, আমার সাথে আরও অনেকে ইনভলভ আছে ওটার মধ্যে। তো সেটা ইউটিউবে রয়েছে, আমি ডেসক্রিপশনে আর প্রিন্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লিজ ওটা চেক আউট করবেন। যারা দেখেছেন তারা বলেছেন ভালো হয়েছে। এবার আপনাদেরও আমি অনুরোধ করছি আপনারাও দেখুন, দেখে জানাবেন কেমন লাগলো। ভালো খারাপ জঘন্য যা লাগে বলবেন, কোনো অসুবিধা নেই, আমি বসে আছি ফিডব্যাক নেওয়ার জন্য। ভবিষ্যতে আবার বানালে সেগুলো আমি তার মধ্যে ইমপ্লিমেন্ট করে আরও বেটার করার চেষ্টা করবো। যাই হোক, নিজের তো কন্টেন্টের প্রমোশন হয়ে গেল, এবার আমি একটু সেই ব্যাপারে আসি যেই ব্যাপারে মেইন ভিডিওটা। কিন্তু ইন্ট্রোটা আগে দেখে নিন একটু প্লিজ। দাম কত রে? তুই লে যা মূর্তিটা। আরে পয়সা পরে দেখা যাবে, নিলাম। ভোগের যে গল্পটা এতবার সবাই শুনে ফেলেছে, আমার মনে হয় না গল্পটা বলার দরকার আছে। কিন্তু যদি আপনারা শুনে না থাকেন, আপনার 5G স্মার্টফোন আর 5G সিমটা ছুঁড়ে ফেলে দিন, ওগুলো ব্যবহার করার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন। সে যাই হোক, এবার ভোগের গল্পটা হচ্ছে অতীন নামক একটি ছেলে আছে। ছেলেটি এটি আইটি কর্মচারী এবং তার কিউরিও কালেক্ট করার শখ আছে। এবার এই কিউরিও কালেক্ট করতে গিয়েই একটি মূর্তি সে পায়, মূর্তিটিকে বাড়ি নিয়ে আসে এবং এই মূর্তিটা তার কাছে ভোগ চায়। অতীনের মতো একটি আদ্যপ্রান্ত নাস্তিক ছেলে কিভাবে আস্তে আস্তে তার পরিবর্তন হয়ে সে একদম মানে ম্যাডলি অবসেসড হয়ে যাচ্ছে যে মূর্তি কেন ভোগ নিচ্ছে না সেই ব্যাপারে, এবং তারপরে মূর্তিকে আদৌ ভোগ নিচ্ছে বা সে কি কি জিনিসের সম্মুখীন হচ্ছে, এইসব নিয়েই হচ্ছে বাকিটা রয়েছে। সেটা জানতে হলে আপনাকে হইচইতে সিরিজটা দেখতে হবে। আমি হইচইতে সিরিজটা দেখতে কেন বলছি, আমি বলছি স্ক্রিন প্লের ব্যাপারেই বলছি। পর্ণশবরী সাপ এবং নিকশ ছায়ার ক্ষেত্রে পরমবাবু যেভাবে গল্পের একদম মানে মা মাসি একাদশী করে দিয়েছিলেন স্ক্রিন প্লে করতে গিয়ে, তার একটা নিজস্ব টেক দিতে গিয়ে তিনি গল্পের এসেন্সটাই টেক করে নিয়েছিলেন। এখানে সেটা করেননি, ট্রু টু দ্য টেক্সটই রয়েছে। এবার দেখুন, গল্প স্ক্রিন প্লেতে করতে গেলে কিছু চেঞ্জেস আসবেই, সেখানে কিছু করার নেই। কিন্তু এখানে এক্সট্রা কোনো এলিমেন্ট বা মানে এক্সট্রা বলতে কি, এক্সট্রা এলিমেন্ট তো অবশ্যই আছে, যেটা না থাকলে ওপরে কিছু আসতো যেত না, বাট স্টিল এক্সট্রা আননেসেসারি এলিমেন্ট ঢুকিয়ে বোর করেনি বা অন্যভাবে গল্পটা বলার চেষ্টা করেনি, সেইটা একটা ভালো করেছে। কিন্তু স্ক্রিন প্লেটা না মানে কিরকম বলবো, যে গল্পটা এগোচ্ছে, গল্পটা যেরকম চলছে কিন্তু স্ক্রিন প্লেটা আপনাকে ঠিক সেই এঙ্গেজটা করতে পারে না। যে মানে গল্পটা শুনছি যখন আমি কেন গল্পটার কথা বলছি, এতবার গল্পটা শুনেছি, তো তারপরে যখন সেটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখছি, ট্রু টু দ্য টেক্সট এরা রয়েছে, কিন্তু সেইভাবে স্ক্রিন প্লেটাকে লিখতে গিয়ে না এটা ঠিক সেই এঙ্গেজমেন্ট ম্যাটারটা এখানে নেই। মানে আপনি গল্পটা দেখছেন কিন্তু আপনি গল্পটার মধ্যে ঢুকে যাচ্ছেন, চরিত্রের সাথে তো কানেক্ট হওয়া ছেড়েই দিন। এবং দ্বিতীয়ত হচ্ছে ভোগ গল্পের না একটা মেজর চাঙ্ক হচ্ছে যে এই মাতঙ্গীর মূর্তিটা কিভাবে তৈরি হয়েছিল, সেটা কোথা থেকে কিভাবে এসছে বা কেন মানে মূর্তিটার ইটসেলফ এরকম একটা ভোগের প্রতি অবসেশন বা ইত্যাদি, এই জিনিসগুলো সিরিজটা যখন হচ্ছে, সিরিজে কি করে যা 5 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে। আমি মেনে নিচ্ছি যেভাবে ওখানে নেপালে যাওয়া, তিব্বতে যাওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো গল্পে আছে বাংলা সিরিয়ালের বাজেটে, সেটা হয় না। আপনি যখন গল্পটাও বলছেন অসুবিধা নেই, আপনি ফ্ল্যাশ কাটসে কিছু কিছু সিনস দেখাচ্ছেন ইন্টেরিয়ারের কি বা কি, সেটাকে তো ইলাবোরেটলি দেখাতে হয় যাতে লোকজনেরও ইন্টারেস্টটা বাড়বে না যে মূর্তিটা কেন এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে এই গল্পটার না একটা খুব কি ক্যারেক্টার হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশের ক্যারেক্টারটা। এখানে কৃষ্ণানন্দ আগমবাগীশ নামটাই ব্যবহার করলো না, সে যে আলটিমেট সেভিয়ার সেই ব্যাপারটাই এস্টাবলিশ করতে পারেনি। ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু, এই পুরো লাইনটা পর্যন্ত। সুভাষিস বাবু পারফরমেন্স খুব ভালো দিয়েছেন, কোনো সমস্যা নেই, দুর্দান্ত অভিনেতা, ওনাকে ইউটিলাইজ করা হয় না, এটা মানে ইন্ডাস্ট্রির ব্যাড লাক। কিন্তু যাই হোক, সেটা তো এখানে আলোচ্য বিষয় নয়। কৃষ্ণানন্দ
কৃষ্ণানন্দের ক্যারেক্টারটা যেটুক আছে যদি 5 মিনিটের জন্য থাকে, ক্যারেক্টারটাকে তো সেই রকম ভাবে প্রেজেন্ট করতে হবে। এ তো আমার পাড়ার মোড়ের মাথার কাকু যে হাত দেখে পাথর দেয় তার মতো ট্রিটমেন্ট করেছে। কৃষ্ণানন্দ ক্যারেক্টারটাই বা কে, কোথার থেকে এলো, সেইটাও পুরোটা বলেনি। দেখানো ছেড়ে দিন, আমি দেখানোর কথায় যাই না, বলেও নি পর্যন্ত। কৃষ্ণানন্দ কে.এন. মৈত্র, কৃষ্ণানন্দ মৈত্র, লোকে আমাকে কৃষ্ণানন্দ আগমবাগীশ নামে চেনে, এই যে 3টে লাইন সেটা পর্যন্ত ঠিকভাবে নেই। তাও অন্তত ভালো করেছে যে সংস্কৃত শ্লোকগুলো বা গল্পে উচ্চারণ করেছে সেগুলো এখানে ব্যবহার হয়েছে বা রেখেছে। অতীনের যে একটা ট্রান্সফরমেশন, যে অতীন কিভাবে একজন আদ্যপ্রান্ত নাস্তিক থেকে একটা ভগবান অবসেসড ক্যারেক্টার হচ্ছে, জার্নিটা কিন্তু দেখাচ্ছে যে আসছে, দেখছে মা ভোগ নিচ্ছে না, ব্যাপারটা ভাল লাগছে না, এইভাবে যেতে যেতে বা পরবর্তীতেও যে অতীন যখন আর কি মানে এতটাই অবসেসড হয়ে যায় যে ওর জীবনে মূর্তির ভোগ গ্রহণ ছাড়া কিছু নেই, তখন গিয়ে ও একদম একা হয়ে যাচ্ছে, শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, হচ্ছে ওই মানে আমরা ভিজুয়ালি দেখছি যে এটা হচ্ছে, কিন্তু আমরা ক্যারেক্টারটার সাথে সাইকোলজিক্যালি কানেক্ট হচ্ছি না। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে অনির্বাণ ভট্টাচার্য অতীনের চরিত্রে দুর্দান্ত কাজ করেছে। মানে অতীন যেরকম ছিল পরবর্তীতে যেরকম হয়ে গেল, এই পুরো জার্নিটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং এই দুটো আলাদা মেন্টাল স্টেটে সেই চরিত্রের এক্সপ্রেশন, সেই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ, সেই চরিত্রের কথা বলা, বসার ধরন, সব যে পরিবর্তন হয়েছে সবকিছু কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং কিছু কিছু সিনে এক্সপ্রেশনস এত দুর্দান্ত, মানে স্পেশালি যখন মা প্রথমবার ভোগ নেয়, ওই জায়গাটা যেভাবে করেছে ব্যাপক, মানে আমি কিছু মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো অনির্বাণ অভিনয় করেছে। ডামরির চরিত্রে পার্ণমিত্র অভিনেত্রী ভালো, সে তার মতো ভালো করে পারফরমেন্স দিয়েছে এবং যেখানে টুকটাক ভয়েস মডুলেশন থেকে শুরু করে ইত্যাদি দরকার সেগুলো সব করেছে। ডামরি কমপ্লেক্স ক্যারেক্টার, তার শেড ফেড আছে, আমি সেদিকে যাচ্ছি না। মানে ডামরিকে যেভাবে গল্পে দেখিয়েছে সিধা সাদা গ্রাম্য মেয়ে, পার্নো ইজ টু বিউটিফুল ফর দ্যাট, ঠিক আছে। তো যখন মানে লাস্টের দিকে যখন সে মেকআপ ফেকআপ চেঞ্জ হয়ে ভূতের মতো হাঁটছে, ও তো আরেক জালি জায়গা, যাই হোক সেটা নিয়ে পরে বলছি। তো এই যে মেকআপ ফেকআপ চেঞ্জ হচ্ছে, হচ্ছে হেন তেন, ওই জায়গাগুলো না এত সুন্দরী ভূত হয় না, আমরা দেখিনি, সেই রকম ব্যাপার হয়ে গেছে। শুভাশিস মুখার্জি কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রে যেটুক স্ক্রিন টাইম পেয়েছিলেন তিনি তার জায়গায় খুব ভালো, খুবই ভালো। রজতাভ দত্ত ভবেশ ভট্টাচার্যের চরিত্রে বেশ ভালো, এবং রজতাভ দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্যের যে সিনগুলো আছে তাদের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রিও আমরা দেখতে পাই। মানে ব্যাপক কিছু আমি দেখে ফেলছি না, বাট ইটস গুড। বাকি সাপোর্টিং কাস্টে যারা আছে ঠিকঠাক, কিন্তু মেইন চরিত্রে যে সাপোর্টিং কাস্টগুলো আছে, ধরুন শুভেশ আগরওয়াল হয়ে গেল, পুষ্পদি হয়ে গেল, এই চরিত্রগুলিতে যারা আছে তারা তাদের জায়গায় ঠিকঠাক, কিন্তু মেইন যে পুরোহিত মশাই যে আর কি মানে যে মাতঙ্গী দিয়েছিল শুভেশকে, সেই পুরোহিতের চরিত্রটা না একটু দমদার অভিনেতার দরকার ছিল। সুন্দর দশাশয়ী চেহারা, মানে দশাশয়ী বলতে একেবারে রাবণের বাচ্চা নয়, কিন্তু মানে ভালো বেশ সুঠাম গঠনের অধিকারী আর কি, এরকম একটা চেহারা। কিন্তু এখানে যাকে দিয়েছে সে তো একেবারে কাল সকালবেলা বাংলা খেয়ে উঠতে পারছে না, এরকম করে বেঁকে যাচ্ছে। যদি সিরিজের বিজিএম নিয়ে কথা বলি, বিজিএমটা মন্দ নয়, গোছের বিটস অ্যান্ড পিসেসে কাজ করে ওই হরার সাসপেন্স বিল্ড করতে, কিন্তু যেটা এই সিরিজের আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং লাইটিং। বেশ কিছু শট এত সুন্দরভাবে নেওয়া হয়েছে এবং সেই শটগুলোকে না তার লাইটিংটা আরো ভালো করে কমপ্লিমেন্ট করে। ধরুন একটা ক্যারেক্টার একটা কিছু ভাবছে, সেখান থেকে তার মাইন্ড স্পেসটা চেঞ্জ হচ্ছে, সাথে সাথে কিন্তু ঘরের লাইটিংটাও চেঞ্জ হচ্ছে এবং হয়ে একটা নর্মাল থেকে একটা অন্যরকম মাইন্ড স্পেসে সুইচ করলো। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝিয়েছে এবং এটা সিরিজে একাধিকবার আছে। এবার যদি আসি ভিএফএক্স এর বেলায়, তো ভিএফএক্সটা না মানে বিলো অ্যাভারেজ, একদম জঘন্য, মানে পাতে দেওয়া যায় না আমি বলতে পারবো না পার্টিকুলার একটা শট ছাড়া, কিন্তু একটা না মানে ওরকম একাধিক শট আছে যেগুলো পাতে দেওয়া যায় না। লাস্টের এক্সপ্লোশন হবে, ওই এক্সপ্লোশনটা না মানে পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে ক্লাইম্যাক্সে অতিনার ডামরির যখন ফেস অফ টাইপের একটা হয়, হঠাৎ করে ওরা একটা কালো ঘরের মধ্যে চলে যায়। ঠিক আছে, সেটা গল্পে নাই, এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য করেছে। কেন ওই যে ঘরে শ্যুট হয়েছিল সেই ঘরে দেয়ালে ওভাবে হেঁটে চলে বেড়ানো ইত্যাদি করাটা এদেরই বাজেট বাড়াতো, সস্তায় নিপটানোর জন্যই করেছে। কিন্তু এই যে ঘরে গেছে, যে দেয়ালে উঠছে, দড়ি দিয়ে টানছে, তার সাথে হাত পায়ের স্পিড ম্যাচ করছে না, অতীন পড়ছে, ধুলো উঠছে, পুরো আলাদা যে ধুলো লেয়ার ওখানে বসিয়েছে সেটা বোঝা যাচ্ছে। বাজেট, কোয়ালিটি
কোয়ালিটি ঠিক আছে, কিন্তু একটা বেসিক তো দেখতে ভালো লাগতে হবে, সেই ব্যাপারটাও অধিকাংশ ক্ষেত্রে নেই। আর মেকআপের কথা বলতে গেলে দেখুন, এখানে একগুচ্ছ ভূতের ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো না মানে পার্টিকুলার একটা সিন লাস্টের দিকে থাকবে, সেই জন্য গোটা গল্পে মালগুলোকে এখানে ওখানে প্লেস করেছে। কিন্তু বিশ্বাস করুন, ভূতগুলোর মেকআপ না মানে এত বাজে যে আমাকে একতাল গোবর দিলে আমি বোধহয় একজনের মুখে মাখিয়ে তার থেকে বেশি ভয় পাইয়ে দিতে পারবো আমার বাড়ির লোককে। মেকআপ মোদ্দা কথা ভূতের ভালো হয়। এবং ডামরিরও যখন পরে গিয়ে মেকআপ সুইচ হচ্ছে, চোখ পোক কালো হচ্ছে, মুখের এখানে হচ্ছে, সেই জায়গাগুলোও না কনভিনসিং নয়। পরমব্রতর ডাইরেকশন নিয়ে বলতে গেলে ভয় পাইনি, গল্প শুনে আমি ভয় পেয়েছি, কিন্তু গল্পটাকে যখন আমি স্ক্রিনে দেখছি ভয় পাইনি। মোদ্দা কথা ভালো পারফরমেন্স তিনি অভিনেতাদের মধ্যে থেকে বার করেছেন ডেফিনেটলি, কিন্তু যে ওভারঅল রাইটিং থেকে যে প্রেজেন্টেশন, এই ব্যাপারটা আমার জমেনি। বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে মাস্টারপিস হরর হওয়ার ক্ষমতা এটা ছিল, যেটা পরমব্রতবাবু করতে পারেননি। কিন্তু তা বলে কি এটা একেবারে দেখার যোগ্য নয়? না, কখনোই তা নয়, অবশ্যই আপনারা দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, মানে গল্প শুনে যে লেভেলের ভিজুয়ালাইজেশন আপনি করে রেখেছেন, ওটাকে সাইডে রেখে বসবেন, নাহলে আমার মতো ডিসঅ্যাপয়েন্টেড হবে। সত্যি কথা বলছি, মানে এটা আজব ভৌতিক কাজ। মানে ভূত আছে, ভয়ের এলিমেন্ট আছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। অন দ্য কন্ট্রারি, আমি যখন গল্পটা শুনেছিলাম, আমার না মানে সত্যি কথা তখন একটা গা ছমছমে ব্যাপার ছিল। এবং আমি বলছি, প্রথমবার যখন গল্পটা শুনেছি ভরা অফিসে বসে দিনের বেলায়, তাও আমার গায়ে কাটা দিয়ে দিয়েছে। গল্পটা এত ভালোভাবে প্রেজেন্টেশন হয়েছিল। সেটাকে যখন আরো বেশি বাজেট পেয়ে সিরিজ হিসেবে করেছে, আমি রাত্রিরে অন্ধকারে 2টোর সময় চালিয়েছি, 4টে সিরিজটা শেষ করেছি। বিশ্বাস করুন, আমার এক ছিটে ফোটা ভয় লাগেনি। শুরুর থেকে তো গল্পটা আমরা অলরেডি শুনে ফেলেছি। আমি যখন নতুন করে সেটা দেখছি, এক তো জানা গল্প আমি স্ক্রিনে দেখছি, আমাকে আলাদা করে ইন্টারেস্ট করতে পারছে না। সেটা পারফরমেন্সের জন্য আমি একটানা দেখে যাচ্ছি, কেন অনির্বাণ দা এত ভালো পারফরমেন্স দিয়েছে। মানে শুধু অনির্বাণ দা কেন, মানে যারা মেইন ক্যারেক্টার যারা, তারা প্রত্যেকেও ভালো পারফরমেন্স দিয়েছে। এবারে ভিজুয়াল প্রেজেন্টেশন যেটা হয়েছে, সেটা আমাকে ইমপ্রেস করতে পারেনি। তাহলে কি একেবারে দেখে আমার সময় নষ্ট হয়েছে? না, তা হয়নি। একবার দেখতে পারেন। যদি গল্পটা নাই জানেন, হয়তো সেক্ষেত্রে আপনার জন্য বেটার ওয়ার্ক করবে। আর যদি গল্পটা জেনে থাকেন, তাহলে দেবী মাতঙ্গী ভরসা, আমি জানি না। এই ছিল আমার এই সিরিজ নিয়ে রিভিউ। আপনারা যদি ভোগ দেখে থাকেন, তাহলে আপনাদের রিভিউ কি, আপনাদের কেমন লেগেছে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মতের সাথে আপনি সহমত হতে পারেন, ভিন্ন মত হতে পারেন, কিন্তু আপনার কি মত, আপনার মৌত কি পলাশির ময়দানে মে হয়েছিল, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এটা যদি সাইকোলজিক্যাল গোছের হরর আপনারা পছন্দ করেন, আমরা একটা শর্ট ফিল্ম বানানোর চেষ্টা করেছি, ইউটিউবে রয়েছে, ডোর নাম্বার 6, প্লিজ ওটা দেখবেন। ভালো খারাপ জঘন্য মানে পাতে দেওয়া যায় না। এর থেকে পাড়ার কুকুরের গু দেখতে সুন্দর হয়, যা ইচ্ছা মানে যেরকম লাগবে সেটা দেখে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, আপনারা সাবস্ক্রাইব করছেন না, ভেরি ভেরি ব্যাড পিপল আপনারা। ভিডিওটাকে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পরমবাবু অবধি পৌঁছয় এবং উনি বুঝতে পারেন যে ভালো গল্প পেলেই সেটার পিন্ডি চটকানোর খুব একটা দরকার পড়ে না। মানে নিকশ ছায়া হোক, কর্ণসবরী হোক, ওই দুটোরও তো উনি পিন্ডি চটকিয়েছেন, আর ভোগের পিন্ডিটি চটকাননি, কিন্তু প্রায় মায়ের ভোগেই পাঠিয়ে দিয়েছিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, আর যান ভোগ দেখুন, এনজয় করুন, যেরকম আমি করেছি।